নমস্কার, বাংলা জগতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি দেবযানী। পুজোর মরশুম, আর পুজোর মরশুমে এবারে যে ছবিগুলো আসছে আমরা বুঝতেই পারছি এবারে একটু যদি অন্যভাবে ভাবি, পুজো মানে আমাদের যেমন ঠাকুর দেখা থাকে, পুজো মানে নতুন নতুন খাওয়া দাওয়া থাকে, আর তার সঙ্গে ছবি দেখাটাও সেই নতুনটা যদি না হয় তাহলে মনটা কেমন খারাপ হয়ে যায়। আমরা সবাই জানি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেলাম, সেই পরিস্থিতিটা সত্যি আমাদের মন খারাপ করা ছিল, কিন্তু তার মধ্যেও তো মা আসছেন, আর মা আসা মানেই আমরা জানি কোথায় যেন সব কিছু বাধা বিপত্তি কেটে আবার নতুন কিছু আশা নিয়ে আমরা আগামীর দিনে এগিয়ে চলব। তাই আজ আমার সঙ্গে আড্ডায় আছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। তোমাকে প্রথমেই জানাই স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ। সামনেই পুজো আসছে, আর পুজো মানেই কিন্তু একটু সব কিছুর মধ্যে না, আকাশ বাতাস সব কিছু নিয়ে কোথাও একটা মন ভালো করা, একটা পজিটিভ এনার্জি কিন্তু সকলের মধ্যেই সঞ্চারিত হয়। তো সেখানে তুমি কিভাবে দেখছো এবারের পুজো? তুমি একটু আগে দেবযানীদি যেটা বললে সেটা আমার মনে হয় আমরা সকলেই জানি যে কী পরিবেশ বা কী পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং সেখানে আমার মনে হয় এই ইতিবাচক মনোভাবটার আরও বেশি করে দরকার আছে। আর আমি যদি দেখি যে দুর্গাপুজোর বেসিক জায়গাটা হচ্ছে মাতৃশক্তির আরাধনা, এটা যেন শুধুমাত্র এই 4-5 দিন বা 10 দিন এতে সীমাবদ্ধ না থাকে, আমরা যেন সেই দিকেই এগোতে পারি। আমার মনে হয় আমরা সবাই সেটাই চাইছি, যেখানে সারা বছর ধরেই আমরা মাতৃশক্তি বা নারী শক্তির সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এইগুলো মেনটেন করতে পারি, এবং সেটা আজকের দিনে দাঁড়িয়ে এই পরিবেশে দাঁড়িয়ে আরও বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর তুমি আরও একটা কথা যেটা বললে যে আমরা সারা বছর পুজোর দিকে তাকিয়ে থাকি, কারণ আমাদের সারা বছরে প্রত্যেকের জীবনেই বিভিন্ন রকম না পাওয়া আছে, বিভিন্ন রকম গ্লানি আছে, হতাশা আছে, টেনশন আছে। বছর একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা যাই, কোথায় যেন মনে হয় এই কটা দিন, বিশেষ করে 4 কি 5টা দিন, কেউ একজন এসছেন, বা তার আসার আগমন বার্তাটা যেটা থাকে, তিনি আসছেন, এটা একটা ভীষণভাবে একটা বয়ে আনছেন, একটা ভালো বার্তা কিছু নিয়ে আসছেন, একটা মন খুশি করা ব্যাপার হচ্ছে। আর তারপরে ওই কটা দিন আমাদের কাছে সত্যি মানে আমরা যে সেই কথাটা বলি যে ধনী দরিদ্র নির্বিশেষে কোথায় একটা যেন মনে হয় মন ভালো সকলেই করতে চায়, তার কাছ থেকে সবাই কিছু পেতে চায়, যেটা পেতে চায় আমার মনে হয় সারা বছরে চলার রসদ। এবং আমরা তো ওই যে বলি এটা কি মানে পুজোটা কি, মা বাড়ি ফিরে আসছেন বা মেয়ে তার বাবার কাছে আসছে, সেটাই বলছি, সেই আশাটা, এটা যেন আমরা এমনই একটা পরিবেশ বা আমাদের সমাজ বলো, আমাদের সময় বলো, এমনভাবেই তৈরি হোক যাতে এটা যেন সত্যি শুধুমাত্র আনন্দেরই কারণ হয়। এটা যেন কোথাও গিয়ে আমাদের ভিতরের ওই না পাওয়া বা দুঃখ বা রাগ বা হতাশা সেইগুলো যেন সেগুলো থাকবেই জীবনে, বরং আমরা চেষ্টা করি যে ভুলগুলো দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, আমাদের রাগ হচ্ছে, আমরা বরং এই সময়টায় শপথ নিই যে আমরা প্রত্যেকে যেন আমাদের মতো করে যার যা ক্ষমতা আছে রেকটিফাই করার চেষ্টা করি। তো এটাই সেই সময়টা। কোথায় যেন একটা মনে হয়েছিল করোনা কাল, কিন্তু কিছুদিন আগে আমরা তো ওটাও জীবদ্দশায় দেখিনি, ওই সময়টাও কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছিল। আর যে পরিস্থিতি আছে মানে আমার কেন জানি না সত্যি মনে হয়েছিল যে এইরকম একটা ক্রাইসিস মানব জীবনে এলো, আমরা হয়তো সত্যি কিছু শিখতে পারবো এবং শুধরোতে পারবো নিজেদের, সেটা বোধহয় হয়নি। আনফর্চুনেটলি সেটা বোধহয় হয়নি। আমাদের কাছে একটা সুযোগ ছিল যে ওই সময়টা থেকে একটা শিক্ষা নিয়ে নিজেদের মতো করে শুধরে নেওয়ার, সেটা বোধহয় হয়নি, আরও আমরা বোধহয় একটু নিকৃষ্ট দিকে চলে গেছি। এবারও আমরা পুজোতে আবিরকে পাচ্ছি, এবং উইন্ডোজ প্রোডাকশন থেকে, এবং সেখানে শিবপ্রসাদ এবং নন্দিতাদি, এই দুজনের আগের বারে ছিল ওদের দুজনের পরিচালনা, এবারও ওদের দুজনের পরিচালনা, কিন্তু সঙ্গে শিবপ্রসাদ অভিনয়, সব মিলিয়ে সেই ছবিতে তুমি একটা আলাদা পার্ট। তো এবারের পুজো বা এটা নিয়ে কি বলবে? আমাদের আগের আলোচনাটাই যদি আরেকটু এগিয়ে নিয়ে বলি, যে যদি সব কিছু সহজ স্বাভাবিক থাকতো তাহলে হয়তো আমরাও আমাদের এই ছবিটা নিয়ে আরও বেশি খোশ মেজাজে গল্প করতে পারতাম।
দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে বহুরূপী যে গল্পটা বলে সেটাও কিন্তু কোথাও গিয়ে এই শুভ এবং অশুভ শক্তির মধ্যে একটা লড়াইয়ের কথা বলে। এবং খুব ইম্পর্টেন্টলি আমরা তো সিনেমা দেখে সবসময় শিখি না, সিনেমা দেখে হয়তো আমরা এন্টারটেইনড হই, বাট একটা সিনেমা দেখে যদি আমাদের বোধের আরেকটু বিকাশ হয় তাহলে সেটা সিনেমার সব থেকে বড় পাওয়া। আমরা রক্তবীজও সেটা দেখেছি, রক্তবীজও একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল, বহুরূপীও কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে। কাজেই আমরা এমন কোনো গল্প বা এমন বলছি না বা এমন কোনো সিনেমা বানাচ্ছি না যেটা আমাদের বাস্তব জীবনের থেকে অনেক দূরে। আমাদেরই এই শহরে বা আমাদেরই এই রাজ্যে 90-এর দশকে এরকম একটা ঘটনা ঘটছিল, ক্রমাগত ঘটে যাচ্ছিল, এবং সেই ঘটনাটা বা তার পিছনে কারা অপরাধী বা কেন, সেই খোঁজটা পুলিশ শুরু করে। সেই গল্পটাই এবার যখন সিনেমা তৈরি হয় তখন তো তার সঙ্গে কিছু কল্পনার জিনিসও যোগ হয়। এটা আমার অ্যাকচুয়ালি উইন্ডোজের সঙ্গে তৃতীয় ছবি, শিবুদা নন্দিতাদির সঙ্গে ডিরেকশনে সেকেন্ড ছবি, শিবুদার সঙ্গে অভিনয়ের ক্ষেত্রে এটা আমার প্রথম ছবি। যদি সত্যি মানুষের মনে হয় যে তারা সিনেমা দেখবেন এবং যদি তাদের মনে হয় তারা বহুরূপী দেখবেন তাহলে আমরা খুব খুশি হব। কিন্তু এটা শুধু আজকে বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলছি তা নয়, আমি এমনিও বলেছি যে আমরা সিনেমা খুব মন দিয়ে বানাতে পারি, সৎভাবে বানাতে পারি, তারপরে কিন্তু দর্শকদের সিদ্ধান্ত যে তারা দেখবেন কি দেখবেন। এটা দেখো, আমরা সিনেমার লোক বা যারা সাহিত্যের লোক বা যারা শিল্প সংস্কৃতির সঙ্গে আছেন তারা এটা বলেনি যে মানুষের বেঁচে থাকার জন্য খাওয়া, উপার্জন, ঘুম, চিকিৎসা এগুলোর বেসিক দরকার, কিন্তু যদি সুস্থভাবে মানে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে সুস্থভাবে স্বাভাবিকভাবে যদি বেঁচে থাকতে হয় সেখানে কিন্তু লিটারেচারের প্রভাব লাগে, সেখানে সিনেমা, গান এগুলোর প্রভাব লাগে। এবং তুমি যেটা বললে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললে যে কোনো অস্থির সময়ে কিন্তু শিল্প সংস্কৃতি কোথাও মানুষের সামনে আয়না ধরে দাঁড়ায়, তো সেই জন্যও সিনেমার একটা গুরুত্ব আছে। তবে এই যে কথাগুলো বলছি এইগুলো খুব সূক্ষ্ম কথাবার্তা, এই কথা বোঝা বা এই কথা আলোচনা করার মতো মানসিক অবস্থানে কজন মানুষ আছেন সেটা নিয়ে তো একটু কোয়েশ্চেন আছে। বাট তা বলে আমি এবার বলি যে তা বলে কিন্তু কাজ থামিয়ে নিলে চলবে না, এক। এবং দ্বিতীয়ত এটুকু আমি বলতে পারি, বহুরূপী নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, উইন্ডোজ প্রোডাকশন বা বহুরূপী তারা খুব মন দিয়ে কাজটা করেছে। আমরা সবাই চেষ্টা করেছি একটা ভালো কাজ অনেস্টলি করতে। তো কোথাও যদি এই কাজটা নিয়ে আমরা কথা বলি, আমরা কোথাও আমাদের কাজকে প্রমোট করছি, আমরা কোথাও আমাদের পরিশ্রম করে যে কাজটা করছি সেটাই দরকার, আমরা কিছু আহামরি কিছু করিনি, পরিশ্রম করে কাজটা করেছি। কোথাও গিয়ে এটাও কিন্তু একটা সৎ প্রয়াসকে তুলে ধরা, এবং সেটাও কিন্তু আমরা যদি ধরে নিই যে একটা অশুভ শক্তি বা এরকম কিছু নেগেটিভ ফোর্স তার এগেনস্টে লড়ছি, সেখানে এটাও তো আমরা পজিটিভ কাজ করছি। মধ্যেই থাকতে চাই এবং পজিটিভ মনোভাবই মানুষকে জানাতে চাই। ঠিক এইখানে দাঁড়িয়ে আর তুমি যে কথাটা বললে যে এর আগের বছর অর্থাৎ 2023 তোমার শারদীয়াতে যে ছবি এসেছিল রক্তবীজ, সেটা বিপুল জনপ্রিয়তা, বিপুল প্রশংসা পেয়েছিল এবং সেটা একটা সত্য ঘটনা অবলম্বনে। এবারেও তাই। আমরা যদি একটু উইন্ডোজের দিকেও ফিরে যাই, এই প্রোডাকশন হাউসের কাছ থেকে এবং এই পরিচালক দ্বয়ের কাছ থেকে আমরা কিন্তু সমাজের এবং বিভিন্ন সময়ের যা যা ছবি ওনারা আমাদের উপহার দিয়েছেন সেটা কিন্তু একদম সমাজের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ওনারা তুলে ধরেছেন। মানে কখনো কোনো কিছু রিমেক বা কখনো অতিরঞ্জিত কিছু সেটা কিন্তু নয়। হ্যাঁ, মানে হ্যাঁ, একটা জিনিস বোঝাই যাচ্ছে যে রক্তবীজ থেকে উইন্ডোজ অন্য ধরনের ছবিও প্রেজেন্ট করছে। তার আগে আমরা যে কাজগুলো দেখেছি সেগুলো কিন্তু মানুষেরই গল্প বলেছে কোথাও, এখন হয়তো আরও লার্জ স্কেলে গিয়ে মানুষের কথা বলছে। সো কোথাও গিয়ে মানুষের কথা বলাটাও শিল্প সংস্কৃতি সিনেমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আর তুমি যেটা বললে রক্তবীজও ছিল সত্যি ঘটনা, বহুরূপীও সত্যি ঘটনা, এবং যে মানুষটির চরিত্রে আমি অভিনয় করেছি আমি তাকে নিজে মিটও করেছি, তো সেটাও একটা দারুণ অভিজ্ঞতা। আমার মনে হয় এইসব ক্ষেত্রে দায়িত্বটা আরও বেশি হয়, কারণ একজন মানুষ এবং সত্যি ঘটনা এটাকে আমরা পর্দায় নিয়ে আসছি, তো সেখানে দায়িত্বটা আরও বেশি। পুজো আর কটা দিন, আমরা অলরেডি কাউন্টডাউন শুরু করে দিয়েছি। তো সেখানে 8 অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে হলে। ইতিমধ্যে গানগুলো মুক্তি পেয়ে গেছে, আর সেই গানগুলো নিয়ে কিন্তু মানুষের একটা বিপুল চর্চা শুরু হয়ে গেছে। যদিও উইন্ডোজের যে কোনো ছবির গান একটা আলাদা জায়গা পায়, এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, মানে হচ্ছে না। এই ছবির ক্ষেত্রে গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর দুটোই খুব গুরুত্বপূর্ণ, এবং যেহেতু বহুরূপী ছবিরও নাম এবং বহুরূপীদের চর্চা, বহুরূপী এই যে একটা হারিয়ে যাওয়া
একটা আমাদের ইতিহাস বা হারিয়ে যাওয়া একটা সংস্কৃতি, সেটাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার যে দায়িত্ব, শুধু এই দায়িত্ব পালনের জন্য সিনেমাটা তৈরি হয়নি, কিন্তু সিনেমার মাধ্যমে কিন্তু এটা মনে করিয়ে দেওয়া যে এরা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার হিস্ট্রি, অফ আওয়ার কালচার। তো সেইটা, এবং সেই মিউজিকের ক্ষেত্রে বনি সেনগুপ্ত ব্যাকগ্রাউন্ডের কাজও করেছে এবং গান, এবং যারা বাস্তব জীবনে বহুরূপী তারা নিজেরা পারফর্ম করেছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটি গান যেটি অনুপমের, শ্রেয়া গেয়েছে। শ্রেয়ার আমরা সবাই ফ্যান। অনুপম আমার শুধু বন্ধু নয়, আমিও ওর কাজেরও ভীষণ ভক্ত। আনলাইক অনুপম একটা বেশ গান আমরা শুনতে পাচ্ছি। তবে যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ ইম্পর্টেন্ট এই ছবির ক্ষেত্রে। আর এই যে গানের মধ্যে দিয়ে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা, তাদের মধ্যেকার ইকুয়েশন বা তাদের গল্পগুলো তুলে ধরা, সেইটা আমার মনে হয়েছে যে এখন দেখো, এখন সিনেমায় কিন্তু আগে একটা সময় ছিল যে 4টে গান কিন্তু দিতে হবে, এই সময় একটা মজার গান দিতে হবে, এই সময় একটা দুঃখের গান দিতে হবে, এরকম একটা ফর্মুলা চলতো। সেই ফর্মুলা না মেনে গল্পকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং যেহেতু গ্রাম বাংলার গল্প বলছে বহুরূপী, কারণ আমাদের এখানেই তো ঘটে গেছিলো গল্পটা, তো সেখানকার সংস্কৃতি, সেখানকার গান, সেখানকার মিউজিক, সেখানকার মানুষ, তাদের গল্প কিন্তু ওইভাবেই সুরে সুরে উঠে আসে। গত বছর না, তার আগে আমরা ছবি পেলাম তোমার সঙ্গে রীতা ভরির, 23 গরমকালে। এবারে আবার তোমাদের দুজনের একটা পেয়ার আর কি আমরা ছবির মধ্যে পাবো আর কি, সেটা যদি একটু দর্শকদের শেয়ার করো। ফাটাফাটি মানুষদের খুবই পছন্দ হয়েছিল, এবং ফাটাফাটিও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলে। এবার মজার বিষয় হচ্ছে যে আমি সেটা ছবির প্রমোশনের সময় বলেছিলাম যে ফাটাফাটি সিনেমাটা দেখার পর থেকেই কি মানুষ আর অন্য মানুষকে শরীর নিয়ে, তার স্থূলতা নিয়ে বা সে খুব রোগা ইত্যাদি নিয়ে কি খোঁটা দেওয়া বন্ধ করে দেবে না, কিন্তু আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। ক্যান সিনেমা চেঞ্জ এনিথিং? আমার বিশ্বাস ইট ক্যান, বাট আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। হয়তো একদিনে দুদিনে সেই চেঞ্জটা হবে না। নাও কামিং ব্যাক টু তুমি যেটা জিজ্ঞেস করলে যে হ্যাঁ, রীতার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই গল্পটা মূলত তো একটা চোর পুলিশের টেক্কা দেওয়ার অন্য ছবির প্রমোশন, টেক্কারাও আপনারা যদি বড় পর্দায় দেখেন আমরা খুশি হব। একটা পাল্লা দেওয়ার ব্যাপার চলে, কিন্তু সুমন্ত এবং পরি, মানে আমার আর রীতা ভরি চরিত্রের নাম, তাদের ব্যক্তিগত জীবন কিন্তু মূল যে জায়গাটা গল্পটা তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং কোথাও গিয়ে সেটা আমার যে চরিত্র, সুমন্ত চরিত্রটাকে আরও বেশি ডিফাইন করে যে এই মানুষটা শুধু প্রফেশনাল জীবনের যে চ্যালেঞ্জ, যে ক্রাইসিস, তার সঙ্গে ব্যক্তিগত জীবনটা এমনভাবেই জড়িয়ে গেছে, যেটা আমি বললাম যে যেহেতু পুলিশের লোক, ওর তো দায়িত্বটা অনেক মানুষের দায়িত্বের উপরে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও ও বাড়ির দায়িত্বে পালন করতে গিয়ে অবহেলা করছে, বা বাড়ির দায়িত্ব পালন করতে গিয়ে প্রফেশনাল জীবনে কি পিছিয়ে পড়ছে, এই যে সারাক্ষণ টানাপোড়েনটা চলে, সেই জায়গায় দাঁড়িয়ে পড়ি এবং সুমন্তর জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু কোনো সাইড স্টোরি নয়, এটাই মূল গল্পের সঙ্গেই আছে। এবং হ্যাঁ, আমাদের ফাটাফাটিতে একসঙ্গে দেখতে ভালো লেগেছিল, কিন্তু ফাটাফাটির যেভাবে দুজনকে দেখা গেছে তার সঙ্গে বহুরূপী দুজনকে সম্পূর্ণ অন্যভাবে দেখা যাবে। তো সেটাও একটা চ্যালেঞ্জ ছিল, যেটা ওয়েলকাম চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। বর্তমান সময়ে আমরা সবাই জানি পুলিশ অদ্ভুত একটা জায়গা নিয়েছে। আমি কিন্তু একটা কথা বলছি তোমাকে, তোমার নিশ্চয়ই মনে আছে, এটা আমাদের ছোটবেলা, তুমি তখন আরেকটু ছোট, তুমি তারপরে বড় হয়ে দেখেছো। সেটা হচ্ছে একটা সময় ছিল পুলিশ মানেই একটা দুর্বিষহ ব্যাপার ছিল, কিন্তু খুব অদ্ভুতভাবে আমরা যখন রঞ্জন মল্লিক পুলিশের চরিত্র এলেন, এবং সেই পুলিশ কাকু, ওই একটা ছবি কিন্তু পুলিশের চিত্রটাকে বদলে দিয়েছিল। এবং পুলিশের চিত্রটা সমাজের কাছে এমনভাবে বদলেছিল একটি ছবি, এবং সেখান থেকে আস্তে আস্তে না মানুষের কোথাও তাদের প্রতি আস্থা অদ্ভুতভাবে হয়েছিল। কিন্তু সেই সময়টাতে দেখো, কিছু মানুষের জন্য একটা পুরো সমাজ, একটা পুরো সিস্টেম, একটা পুরো ব্যবস্থা মাঝে মাঝে দোষে পরিণত হয়ে যায়। তাদের মধ্যেও কিন্তু অনেক ভালো মানুষ থাকে, তারা কিন্তু সেই সিস্টেমটাকে চেঞ্জ করার চেষ্টা করে। এই পুলিশ, এই সুমন্ত, এই ছবি কি সেরকম একটা কোনো ভূমিকায় আসছে? যদি হয় তাহলে তো খুবই ভালো। তবে সুমন্ত কিন্তু আমাদের টিজারেও দেখেছি, প্রথমেই সুমন্ত বলে যে এটা আমার ব্যর্থতার গল্প। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা যে প্রফেশনেই থাকি, মানুষের সফলতার গল্প জানতে চাই। সেই মানুষ ব্যর্থ হলে কি বলে, সেটাও কিন্তু আমাদের জানাটা আমাদের আজকের সময় জরুরি হয়ে গেছে। বেশি যেটা শেখার মতো, মানে সিনেমা না দেখেই বলছি, যেহেতু আমি মানুষটিকে মিট করেছি এবং যেহেতু আমি গল্পটা জানি, গল্প এখন দর্শকরা এখনও পুরোটা জানেন না, বলছে যে ব্যর্থতার গল্প, তার মানে কি সে স্বীকার করে নিয়েছে যে সে কোথাও গিয়ে ব্যর্থ হয়েছিল। সো এটাও কিন্তু ভীষণ একটা ম্যাচিউরিটির লক্ষণ, যে আমি আমার ব্যর্থতা থেকেই তো শিখবো। কেউ তো নিখুঁত হয় না,
সে যে যাই করুক, মানে সে অভিনেতা হতে পারে, সে গায়ক হতে পারে, সে কোনো চাকরিরত মানুষ হতে পারে, সে সরকারি দায়িত্বে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, সে নিখুঁত হয় না, কোনো মানুষ নিখুঁত হয় না। কিন্তু সে যদি বুঝতে পারে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছিল, আমি স্বীকার করছি এবং ভুল থেকে আমি শিখলাম যে এই জিনিসগুলো আমার করা ভুল হয়েছে, উচিত হয়নি, সেটা আমার মনে হয় সব থেকে বড় ম্যাচুরিটির লক্ষণ এবং সব থেকে বড় লার্নিংয়ের জায়গা, শেখার জায়গা। তো সেটা যদি সুমন্তর কাছ থেকে এইটুকুই, মানে সিনেমা দেখার আগেই এইটুকুই প্রথমেই সে যেখানে বলে দেয়, এবং সে কিন্তু খুব গর্ব করে বলছে না ভুল করেছি, এটা গর্ব করে বলছে না, বলছে না এটা আমার ব্যর্থতা গল্প, কিন্তু আপনারাও শুনুন যে কী হয়েছিল। সো সেটাই ভীষণ একটা ম্যাচিওর স্টেপ। আর বাকিটা তুমি যেটা বললে, আমি বলবো যে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, তাদের ওপর আমরা তাদের দিকে আমরা তাকিয়ে থাকি, কারণ তারা আমাদের সুরক্ষা দেবেন, আমাদের মানে শান্তিতে নিশ্চিন্তে থাকতে দেবেন। এবার দেখো বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আমরা আগেও পৃথিবীর ইতিহাসে দেখেছি, এখনও দেখছি, কিন্তু আমরা কিন্তু এখনও সেই প্রশাসনের কাছ থেকেই সুরক্ষা এবং সুবিচার চাই। সো কোথাও গিয়ে সেই বিশ্বাস যদি মানুষের মধ্যে একটা সিনেমার মাধ্যমেও আসে, সেটা তো ভালো। আমরা বলবো যে সেটা সিনেমার বাড়তি পাওনা হবে। আর এটা শুধু প্রশাসন বলে বলছি না, যে কোনো প্রফেশনেই আমরা জানি ভালো মন্দ মিশিয়ে মানুষ থাকে, এবং একটা মানুষের মধ্যেও ভালো মন্দ থাকে। সো এটাই তো আমাদের জীবন যাত্রায় প্রত্যেকের প্র্যাকটিস হওয়া উচিত, যে আমরা ক্রমাগত নিজেদেরকেও কোয়েশ্চেন করি যে আমরা এটা কি ঠিক করলাম, বা এটা কি করা উচিত হলো, যদি না মনে হয় তাহলে কি করা ছিল বা কী করা উচিত ছিল। কনস্ট্যান্ট এই লার্নিং বা কনস্ট্যান্ট এই একটা মোটিভেশন যদি কাজ করে, তাহলে আমার মনে হয় আমাদের পক্ষে ওই যেটা প্রথমেই বলেছিলাম যে রেকটিফিকেশনের যদি প্রয়োজন হয় সেটা করাটা সহজ হবে। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে প্রায় 20-র কাছে চলে এলো। 2009 হচ্ছে সিনেমা, আর তার আগে টেলিভিশন রেগুলার 2006 থেকে প্রায় 20। হ্যাঁ প্রায়। আবির কতটা ম্যাচিওর হয়েছে সেটা তোমরা বলবে, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা যেহেতু দুভাবে দেখছো আমাকে, এক হচ্ছে তোমরাও আমার দর্শক, এবং তার আর একটাও বলি যে আমাদের কাজটা যেহেতু প্যারালালি চলে, আমার মিডিয়ার বন্ধুবান্ধব যারা আছে বা একটু অগ্রজ তোমাদের মতো যারা আছে, তাদের সঙ্গে আমাদের সারাক্ষণ চলতে হয়, কারণ কাজটাই এরকম। সো তোমরা দুভাবে বিচার করতে পারো আমাকে, যে একজন অভিনেতা হিসেবেও কতটা ম্যাচিওর করলো এবং একজন মানুষ হিসেবে কতটা ম্যাচিওর করলো, আদৌ করলো কিনা। তো আমি এই ডিসিশন বা এই জাজমেন্টটা সম্পূর্ণ তোমাদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, একটা জিনিস একটু জানতে ইচ্ছে করছে। এখন তো আমাদের একটা কোথাও একটা প্রতিবাদ হয়েছে একটা জায়গায়, এবং প্রতিবাদ ঝড়, সবাই তার মনের কথা, দুঃখের কথা বলছে। কিছুদিন আগে কিছু প্রতিবাদ একটা উঠেছিল, সেটা অন্য প্রতিবাদ অবশ্যই, সেটাও একটা টলিউড মিডিয়ায় প্রতিবাদ শুরু হয়েছিল, এবং তারপরে একটা সময়। আজকে একটা জিনিস তোমার কাছ থেকে জানতে ইচ্ছে করে, সব সময় যে মহিলারাই যে নানাভাবে একটা প্রতিবাদ বা তারা সমস্যার সম্মুখীন হন কোনো কাজ করতে গেলে, এটা যেমন ভীষণ সত্যি কথা, পুরুষরাও যে একদম হন না তা কিন্তু নয়, তাদেরও কিন্তু অনেক সমস্যা থাকে, সেটা হয়তো তারা সোচ্চারে বলতে পারেন না। এরকম কখনো তোমার জীবনের কোনো ঘটনা বা যেটা তোমাকে খুব ফেস করতে হয়েছে, তোমাকে সেই হার্ডলটাকে টপকাতে হয়েছে, তোমার ক্যারিয়ারে হয়েছে কি? তোমার হয়তো না, হার্ডল তো সবাইকে টপকাতে হয়, আমাকেও টপকাতে হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আমি কখনোই এরকম কমপ্লেন করবো না যে খুব মানে পাওয়ার পলিটিক্স বা অন্যান্য যেগুলো আর কি সেরকম ফেস করতে হয়েছে, বাট হার্ডল সবাইকে টপকাতে হয়েছে। এবং সেটাও তো একটা শিক্ষা, বয়সের, যেটা তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে যে ম্যাচুরিটি বা ইত্যাদির ক্ষেত্রে, ওটাই তো ম্যাচুরিটির লক্ষণ। এবং আমি কালকেই বলছিলাম যে পাটা উইকেটে তো সবাই বড় স্কোর করতে পারে, যত অ্যাডভার্স সিচুয়েশন হয়, যত সুইং থাকে পিছে, তত তো ব্যাটিং করার চ্যালেঞ্জটাও বেশি। সো বাট তুমি যে কথাটা বললে সেটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এটা অবশ্যই আমরা এখন যে পরিস্থিতি বা পরিবেশের মধ্যে আছি, সেখানে হয়তো এখন এই কথাটা বলাটা একটু বাতুল্য, বাট স্টিল মানুষ নির্বিশেষে সবসময় আমরা দেখেছি যার একটু পাওয়ার বেশি, যায় এই যে একটু বেশি সবল, তার একটা যেন প্রবণতা তার একটা প্রবণতা চলে আসে যে, বাট সেটা আরও বেশি ম্যাচুরিটির লক্ষণ, যে আমার প্রভাব, আমার প্রতিপত্তি বা আমার পাওয়ার আমি কিভাবে ব্যবহার করব। আমি কাউকে বুলি করতে ব্যবহার করব, পুরুষ নারী নির্বিশেষে, নাকি আমি সেই পাওয়ার দিয়ে তাকে গাইড করার চেষ্টা করব। সেই মানে ইউ নিড টু চুজ দ্যাট। এবং যদি কেউ সেটা না করে ওই বুলিং বা ওইটার দিকেই বেশি যায়, তাহলে তো তার এগেনস্টে আঙুল উঠবেই। তাহলে কোথাও একটা বোঝা যাচ্ছে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, একদম শেষে এসে আমি মজা করে বলি, অনেক কথা হয়েছে, আমি মজা করে বলি যে তুমি যেহেতু জিজ্ঞেস করলে, হ্যাঁ 2009 আমার প্রথম ছবি, তো 15 ইয়ার্স। তো আজকে দাঁড়িয়ে আমি যদি যখন আমি অভিনয় করছি, যদি
ইয়াং জেনারেশনের কেউ, নতুন ছেলে মেয়ে, এবার তারা কাজ করতে এলে এটা কিন্তু আমার একটা বাড়তি দায়িত্ব যে দে শুড অলসো ফিল ভেরি কমফোর্টেবল। যে কারণ আমি তো ওই পথটা দিয়ে হেঁটে এসেছি, কী কারণে কী মনে হতে পারে একজন অভিনেতার কাছে, কারণ এমনি শিল্পীরা অন্যান্যদের তুলনায় একটু বেশি সেন্সিবল হন, সেটাই স্বাভাবিক, সেটাই এক্সপেক্টেড। তো সেক্ষেত্রে একটা কাজের পরিবেশ সেটা কীরকম হলে তারা আরও বেটার কাজ করতে পারবেন, আরও মন খুলে কাজ করতে পারবেন, তার সম্পর্কে আমার যেটুকু ধারণা আছে সেটা যদি আমি তাদের সঙ্গে শেয়ার করতে পারি বা তাদেরকে সেটা প্রোভাইড করতে পারি, আমার মনে হয় সেটা আমার একটা এক্সট্রা দায়িত্বের মতো। সব দায়িত্ব সব কিছু নিয়ে সব দায়িত্ব আমি নিচ্ছি না, এত দায়িত্ব নিতে পারছি না, বাট চেষ্টা করবো ডেফিনেটলি। আমি মজা করে ওটা বললাম, বাট ডেফিনেটলি চেষ্টা করবো। তাই সব কিছু নিয়ে আবারও একটা কথায় আসি যে সামনেই বহুরূপী আসছে এবং সেখানে আমরা একটা অন্য রূপে আবিরকে পাবো, আমরা জানি। শুধু ওটা ছবিতে ইউনিফর্ম পরে দেখা যাবে। আমি যে হিন্দি সিরিজটা করেছিলাম সেখানে আমি অনেকটা সময় ইউনিফর্ম পরে দেখা গেছিলো, মানে ইন্ডিয়ান আর্মি একটি চরিত্র আমি অভিনয় করেছিলাম। বাট মজার কথা হচ্ছে তিনিও রক্ত মাংসের একজন মানুষ, এখানেও তাই। বাট আমার মনে হয় মানে পুলিশের ইউনিফর্মে গোটা ছবিতে এই প্রথমবার আমার দেখা যাচ্ছে। শিবু পর্দার পেছনে একরকম, পর্দায় যখন হচ্ছে তখন কেমন? শিবুদা হ্যাজ অলওয়েজ বিন অ্যান এক্সিলেন্ট অ্যাক্টর। মানে আমি একদম ছোটোবেলার কথা বলছি, যখন শিবুদারা রেগুলার টেলিভিশন করছে তখনকার কথা বলছি। বরং পরবর্তীকালে পরিচালকের দায়িত্ব নিয়ে বা প্রযোজকের দায়িত্ব নিয়ে হয়তো অভিনয়ের মানে আমি বলবো কোয়ান্টিটি অফ অ্যাক্টিংটা হয়তো একটু কমে গেছে, কিন্তু কোয়ালিটি কমেনি, বরং কোয়ালিটি আরও বেড়েছে। আর এই চরিত্র কে আসল বহুরূপী সেই কোয়েশ্চেনটা তো থেকেই যাচ্ছে। বাট খুব আমি বলবো খুব বাহারি একটা চরিত্র শিবুদার, এবং শিবুদাও মনে প্রাণে এনজয় করেছে চরিত্রটা দেখতে পেয়েছে। এবং শুধুমাত্র এই যে দুটো চরিত্রের মধ্যে একটা পাল্লা চলছে তা তো নয়, অভিনয়ের ক্ষেত্রেও সেটা এক্সপেক্টেড, সেটাই হওয়ার কথা ছিল। সো আমি কতটা পেরেছি সেটা শিবুদা পরিচালক হিসেবে বলছে একরকম, কিন্তু দর্শকরা এবার বলুন কেমন লাগে। সব মিলিয়ে আমার দর্শকদেরকে, মানে তার আগে জানাই তোমাকেও যে পুজোয় তোমার এই ছবি ভীষণ সাকসেস হোক এবং তোমার পুজো খুব ভালো কাটো, এবং আপনাদেরও অবশ্যই পুজো ভালো কাটো, এটা আমাদের সকলের তরফ থেকে প্রার্থনা। কিন্তু তুমি কি বলবে? আমি এটাই বলবো যে আমাদের যে আলোচনাটা দিয়ে আমরা শুরু করলাম, যে আমাদের সারা বছরের চলার রসদ তো আমরা এই কটা দিনে মানসিকভাবে জোগাড় করে নিই। সো এটাই আশা করব যে আমাদের রাগ দুঃখ না পাওয়া ইত্যাদি তো আছে, থাকবে, আমরা বরং সবাই মিলে চেষ্টা করি যাতে ভালো থাকতে পারি। আর ভালোটা না একা একা থাকা যায় না, এটা খুব সহজ কথা কিন্তু খুব কঠিন অ্যাপ্লিকেশন। তো সেই চেষ্টাটা চালিয়ে যাই, আমরা আমাদের কাজটুকু সৎভাবে করার চেষ্টা করি, কিন্তু মানে কাজের ব্যস্ততা আরও বাড়ুক চাইব, যাতে অকাজগুলো আর না করতে হয়। বরং যদি অকাজ হতে থাকে আশেপাশে, কাজের ব্যস্ততা যেন আমরা তার বিরুদ্ধে কথা বলা সেটা ভুলে না যাই, এটা চলতে থাকুক। আর আরও একবার বলি, পুজো বলেই আরও বেশি করে বলছি, যেহেতু মাতৃশক্তির আরাধনা, নারী শক্তির আরাধনা, এটা এই 4-5 দিনে যেন সীমাবদ্ধ না থাকে, এটা যেন সারা বছর সারা সময় জুড়ে থাকে। তাই আবারও বলি, সামনে পুজো, এবং পুজোতে আমরা জানি যে পরিস্থিতি, যে মনের মধ্যে দিয়ে আমরা চলেছি, যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে, তা থেকে একটু আমাদের বেরিয়ে এসে মা আসছেন যখন, মাকে তো একবার বরণ করতেই হবে। ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন বাংলা জাগো।